হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা সায়েন্স ক্যাটাগরি রয়েছো, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, বিএসসি করেছো, তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা ম্যাথ আর সায়েন্স তো চুজ করবে। তো সেখানে সায়েন্সের যে এই এক্সামে যে কোশ্চেনগুলো আসে, খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা ক্লাস করিয়েছিলাম প্রিভিয়াস ইয়ারে 2015-তে যে এক্সাম হয়েছিল, তো সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার আলোচনা করেছি, 30খানা কোশ্চেন আলোচনা করেছি। তো যারা সেই ক্লাসটা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, তো অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে। তো এখন আমরা সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, 30খানা কোশ্চেন আলোচনা করব, যেগুলো তোমাদের এই এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো। মোটর বোট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি হয় কি? মোটর বোট চলার সময় যে তরঙ্গ উদ্ভূত হয় সেটা কীরকম? তির্যক, অনুদৈর্ঘ্য, না তির্যক ও অনুদৈর্ঘ্য, না হচ্ছে স্থানু। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, তির্যক ও অনুদৈর্ঘ্য। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? ডিলাটোমিটার কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয়েছে পদার্থের মাত্রাগত পরিবর্তনে পরিমাপ করতে ব্যবহৃত হয় ডিলাটোমিটার। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো। হাইড্রোলিক প্রেসের কার্যনীতি কিসের উপর ভিত্তি করে? আর্কিমিডিসের সূত্র, পাস্কালের সূত্র, রেনল্ডের সূত্র, না হচ্ছে বার্নৌলির সূত্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, পাস্কালের সূত্র উপর ভিত্তি করেই এই হাইড্রোলিক প্রেসের কার্যনীতিটা তৈরি করা হয়েছে। পাস্কালের সূত্র অনুযায়ী তরলের চাপ সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, এটাই হচ্ছে হাইড্রোলিক প্রেসের মূলনীতি। তরলের চাপ সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। 4 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত বিকিরণের কোন ঘটনার সঙ্গে সংযুক্ত থাকার জন্য, কোন ঘটনার সঙ্গে সংযুক্ত থাকার জন্য সিভি রমন নোবেল পুরস্কার লাভ করেছিলেন? বলো, বিকিরণের কোন ঘটনা সঙ্গে সংযুক্ত থাকার জন্য সিভি রমন নোবেল পুরস্কার লাভ করেছিলেন? বিক্ষেপণ, অববর্তন, ব্যতিচার, না হচ্ছে পোলারাইজেশন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, বিক্ষেপণের জন্য। এখান থেকে কিছু দেখে নাও ইম্পর্টেন্ট তথ্য, অবশ্যই তোমাদের জানা দরকার। স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন আলোর বিক্ষেপণের কাজ করার জন্য এবং তার নামাঙ্কিত প্রভাব অনুসন্ধানের জন্য 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আলোর বিক্ষেপণের ঘটনাটি পরে রমন প্রভাব হিসাবে বিবেচিত ছিল। 1956 সালে ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্ন দিয়ে সম্মানিত করেন। কবে? তাহলে 1954 সালে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, নিচের রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটিকে শনাক্ত করো। ভেক্টর রাশি কোনটা? তাপ, সময়, কৌণিক ভরবেগ, কার্য। এদের মধ্যে ভেক্টর রাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ ভেক্টর রাশি, বাকি তাপ, সময়, কার্য এগুলো কিন্তু প্রত্যেকটাই স্কেলার রাশি। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন, নিউক্লিয়াসের আকার যে একক দ্বারা প্রকাশ করা হয় তার নাম। নিউক্লিয়াসের আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়? ফার্মি, নিউটন, অ্যাংস্ট্রম, না হচ্ছে টেসলা? সঠিক অ্যান্সার ফার্মি এককে প্রকাশ করা হয়। তারপরে 7 নম্বর কোশ্চেন, ভূমিকম্পের প্রাবল্য পরিমাপ করার জন্য ব্যবহৃত স্কেল। ভূমিকম্পের প্রাবল্য পরিমাপ করার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? রিক্টার স্কেল ব্যবহার করা হয়। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, রেফ্রিজারেটরের বরফ ট্রে উপরে রাখার কারণ কি? রেফ্রিজারেটরের যে বরফ ট্রেগুলো যেগুলো হয়, মানে ফ্রিজিং যে চেস্ট থাকে সেটা কিন্তু একদম উপরে হয়। কেন? কারণ কি? কারণ হচ্ছে পরিচলন স্রোত সংস্থাপন করা। তারপরে 0 কেলভিনে থাকা শুদ্ধ সিলিকন হলো, 0 কেলভিনে থাকা শুদ্ধ সিলিকন কোন? অর্ধপরিবাহী, ধাতু, অন্তরক, না অতি পরিবাহী? তো অবশ্যই সঠিক অ্যান্সার আসবে অপশন নাম্বার সি,
অন্তরক, অন্তরক হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে 10 নম্বর কোশ্চেন, সৌরচুল্লী কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? সৌরচুল্লী কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? গ্রিন হাউস, গ্রিন হাউসের উপর ভিত্তি করে কাজ করে। তারপর দেখো 11 নম্বর কোশ্চেন, সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল, সব থেকে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল বলো। সিজিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম না হচ্ছে পটাশিয়াম? এদের মধ্যে কোনটা? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, সিজিয়াম, সিএস। সিজিয়াম এবং ফ্রান্সিয়াম হলো সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক অর্থাৎ সর্বাধিক তড়িৎ ধনাত্মক, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক, সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল। ফ্লুরিন হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক, সর্বনিম্ন তড়িৎ ধনাত্মক মৌল। তড়িৎ আধানকতার ক্রমানুসারে যদি সাজানো হয়, এখানে যেগুলো দেওয়া রয়েছে লিথিয়াম, তো সিজিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তাদের মধ্যে সব থেকে কম হচ্ছে লিথিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সিজিয়াম। সিজিয়ামের সব থেকে বেশি তড়িৎ ধনাত্মকতার অনুসারে যদি আমরা সাজাই ক্রমবর্ধমান, তবে এইটা আমরা পাবো। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, CH3C ট্রিপল বন্ড CH থেকে CH3CH ডবল বন্ড CH2 রূপান্তরে কি প্রয়োজন? এটা রূপান্তরে কি প্রয়োজন? CH3C ট্রিপল বন্ড CH থেকে CH3CH ডবল বন্ড CH2 করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে লিন্ডার অনুঘটক, লিন্ডার অনুঘটকের প্রয়োজন। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কী হবে? বাড়বে, কমবে না একই থাকবে? যদি বিশুদ্ধ জলে লবণ মেশানো হয়, তো জানো লবণ মেশানো হলে তাহলে কিন্তু তার স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। তারপরে 14 নম্বর কোশ্চেন, তারাদের ঝিকিমিকি করার কারণ কি? আমরা তারার আকাশে তারাগুলোকে কি ঝিকিমিকি করতে দেখি, তো এরকম করে কেন? কারণ এদের বিশাল দূরত্ব এবং বায়ুর ঘনত্ব পরিবর্তন, অনেক দূরে রয়েছে তারারা, নক্ষত্র অনেক দূরে রয়েছে, এবং তার সাথে সাথে যে বায়ুর যে ঘনত্ব সেগুলো কিন্তু সময়ে সময়ে পরিবর্তন হচ্ছে, তার কারণে। দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদের কারণ। দুটো গাড়ি একে অপরকে অতিক্রম করছে, যদি পাশাপাশি চলার বিপদ কেন? যেমন হচ্ছে চলন্ত ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয়, সেটার ক্ষেত্রে যেমন হয়, তেমন এটা হচ্ছে কি দুটো জাহাজ পাশাপাশি চলা, যেটা সেক্ষেত্রে, বা হচ্ছে তোমার এই যে দুটো গাড়ি, চলন্ত গাড়ি, দ্রুতগামী গাড়ি, তাদের দুজনের মাঝখানে কি হয়? মাঝের অংশে বায়ুর চাপটা কমে যায়, এই জন্য তাদের পাশাপাশি চলার বিপদ, চাপ কমে যায়, তাহলে দুটো বাস পরস্পরকে সংঘর্ষ করতে পারে। 16 নম্বর কোশ্চেন দেখো, চৌম্বক মেরুতে বিন্তি কোণ কত? চৌম্বক মেরুতে বিন্তি কোণ কত কত হয়ে থাকে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তারপরে দেখো, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয়? ক্লোরিন, ফসফরাস, সালফার না হচ্ছে সিলিকন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার কি, বি, সালফার। সালফার ব্যবহার করা হয়। নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? বলো, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট না অ্যামোনিয়াম ফসফেট? সবথেকে বেশি নাইট্রোজেন থাকে যে সারে, সেটা হচ্ছে ইউরিয়া। কিসে থাকে? ইউরিয়াতে থাকে, ঠিক আছে। তারপরে দেখো, মানুষের দুধে দাঁতের সংখ্যা, দুধে দাঁতের সংখ্যা কয়টি? 20টি। দেখেন এখানে, শিশুর দাঁত, দুধ দাঁত বা প্রাথমিক দাঁতগুলিকে ক্ষণস্থায়ী দাঁত বলা হয়। মানুষের মধ্যে ক্ষণস্থায়ী দন্তবিন্যাস মোট 20টি দাঁত নিয়ে গঠিত হয়। এই দন্তবিন্যাসে প্রতিটি খাঁজের চতুর্দিকে 2টি ইনসিসর, 1টি কাইনাইন এবং 2টি মোলার দাঁত থাকে। এক্ষেত্রে প্রি মোলার দাঁত অনুপস্থিত থাকে, আর স্থায়ী দাঁত 32টি দাঁত নিয়ে গঠিত। প্রাথমিক বা যে শিশুর দাঁত সাধারণত 6 মাস বয়সে আসতে শুরু করে এবং স্থায়ী দাঁত সাধারণত প্রায় 6 বছর বয়সে আসতে শুরু করে। এই জিনিসগুলো একটু মনে রাখবে। তারপরে চলে যাও 20 নম্বর কোশ্চেন। আর তোমরা যারা ক্লাসটিকে যারা লাইক করোনি এখনও পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো। তোমাদের জন্য
আমরা কিন্তু ক্লাস অবশ্যই দেবো। তো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা যখনই আপলোড করব তার ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। এই ক্লাসটা শুধুমাত্র যে আপার প্রাইমারি টেটের জন্য ইম্পর্টেন্ট তা নয়, আপার প্রাইমারি টেটের পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সকল এক্সামগুলো হয় প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেন দেখো, পেশি ক্লান্তি হয় দেহে কোন পদার্থ সঞ্চয়ের কারণে? পেশি ক্লান্তি হয় কিসের কারণে? দেহের কোন পদার্থ সঞ্চয়ের কারণে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের কারণে। তারপরে দেখো, যেটির পিএইচ লেস দেন 7 সেটি হলো, মানে 7 থেকে কম, পিএইচ 7 থেকে কম কার? লেবুডোস, মানুষের রক্ত, চুন জল, না হচ্ছে অ্যান্টাসিড, অম্লাশক বা অ্যান্টাসিড এটা বলা হয়। তো 7 কম বলছে, তার মানে সেটা হবে লেবুডোস। লেবুডোস সাইট্রিক অ্যাসিড থাকে, আমরা জানি লেবুতে সাইট্রিক অ্যাসিড, তাই এর অ্যাসিড যেহেতু 7 কম হবে। মানুষের রক্তে পিএইচ যদি বলি 7.4, 7 বেশি, এটা মনে রাখো। তারপর দেখো, দাঁতের ক্ষয় রোধের জন্য দাঁতের মাজন ব্যবহার করা হয়, যার মৌলিক প্রকৃতি হলো, দাঁতের যে ক্ষয় রোধের জন্য আমরা কী করি? দাঁত মাজন ব্যবহার করি। তার মৌলিক প্রকৃতি কী প্রকৃতির হয়? সেটা একটা কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়। ঠিক আছে, সেটা ক্ষারীয় প্রকৃতির। কেন ক্ষারীয় প্রকৃতির? টুথপেস্ট মুখের অ্যাসিডকে নিরপেক্ষ করে দাঁতকে রক্ষা করে। তারপরে দেখো, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুনাপাথর, যেটাকে CaSO3। পিতল কোনটির মিশ্রণ? পিতল তামা দস্তা, তামা নিকেল দস্তা, ক্ষয়কারক না নিরপেক্ষ, কোনটা হবে? পিতল হচ্ছে তামা দস্তার মিশ্রণ। তারপরে দেখো, এলপিজি একটি মিশ্রণ কিসের বলো? মিথেন বিউটেন, প্রোপেন বিউটেন, ইথেন প্রোপেন, ইথেন বিউটেন। এলপিজি একটি মিশ্রণ, যেটা হচ্ছে প্রোপেন আর বিউটেনের মিশ্রণ এলপিজি, যেটার ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে ড্যাশ থেকে? উদ্ভিদ তার পুষ্টিগুণ অর্জন করে কি থেকে? বায়ুমণ্ডল, ক্লোরোফিল, মৃত্তিকা, না হচ্ছে আলো? তো অবশ্যই পুষ্টিগুণ মাটি থেকে, মৃত্তিকা থেকে কিন্তু সংগ্রহ করে। তারপর দেখো, পানীয় জলে অতিরিক্ত ফ্লোরাইডের কারণে ড্যাশ হয়। পানীয় জলে অতিরিক্ত যদি ফ্লোরাইড থাকে তাহলে কি হবে? ফ্লোরোসিস রোগ হবে, তাই কি না? ফ্লোরাইডের অতিরিক্ত উপস্থিতি দাঁত এবং হাড়ের ক্ষতি করে। তারপরে জলের ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ। একটা যদি বরফ টুকরো জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে কতটা সেটা নিমজ্জিত থাকবে, মানে জলের ভেতরে কতটা থাকবে? নিমজ্জিত অবস্থায় থাকবে। নিমজ্জিত অংশের পরিমাণ হচ্ছে এর আয়তনে 9/10 অংশ, মানে 10 ভাগের 9 ভাগ যদি আমরা শতাংশে বলি তাহলে কিন্তু 90% নিমজ্জিত অবস্থায় থাকে। তারপরে দেখো 29 নম্বর কোশ্চেন, জলের মধ্যে একটি দাড়ি কামানো ব্রুশ ডোবানো আছে। ব্রুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় যে এর চুলগুলি পরস্পরের কাছে চলে এসেছে। কারণ কি? যে কোনো আমরা ব্রুশ যদি জলে ডুবিয়ে দিই তাহলে দেখবে তারা পরস্পর একদম চিপসে যায় না? তো এটা কেন হয়? কি কারণে হয়? কারণ হচ্ছে, এর মূল কারণ হচ্ছে জলের পৃষ্ঠটানের কারণে এটা হয়ে থাকে। আর লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন আজকের, একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটি অসমান বল প্রয়োগ করা হয়, এর ফলে বস্তুটির কি হবে? বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটি অসমান বল প্রয়োগ করা হয়, তাহলে এর ফলে এই যে বৃত্তাকার রৈখিক উভয় প্রকার গতি থাকবে। বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতি থাকবে। ঠিক আছে, তো এই ছিল মোট ইম্পর্টেন্ট 30খানা কোশ্চেন। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে ফেলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে যুক্ত হয়ে যাও। এই ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আর বাকি তোমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য, ওয়েস্ট বেঙ্গল যে কোনো এক্সাম যদি দিতে যাও, প্রিপারেশান নিচ্ছ, তো অবশ্যই আমাদের এই পিডিএফটা তোমরা নিতে পারো। মাত্র 29 টাকায় এই জিকে ই বুকটা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম টপিক ওয়াইজ এখানে কিন্তু করে দেওয়া রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু রেগুলার এখানে আপডেট করে রাখি। রেগুলার বলতে মানে আমাদের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে, আলাদাভাবে 2025-এরও ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এই পিডিএফের সঙ্গে তোমরা পেয়ে যাবে মাত্র 29 টাকায়।
আবার পরবর্তী 26 এলে 26-এরও তোমরা পিডিএফ, 26-এর কারেন্ট অ্যাফেয়ার্সেরও পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো যদি নিতে চাও আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এছাড়া আমাদের আরও অন্যান্য এক্সামের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের পিডিএফ রয়েছে। এসএসসি, এমটিএস, স্টেনো, সিজিএল, সিএইচএসএল, আরআরবি, এনটিপিসি, এসএসসি জিডি, ফেজ 13, সিজিএল, সিপিও, ঠিক আছে, সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যদি নিতে চাও তো অবশ্যই আমাদেরকে মেসেজ করো। কেননা যে কোনো এক্সাম তোমাদের এক্সামের প্রিপারেশান নেওয়ার আগে অবশ্যই প্রিভিয়াস ইয়ারগুলো অবশ্যই দেখতে হয়, সেটাই ধারণা পাওয়া যায় যে কোশ্চেনগুলো কীরকম হয়, কীরকম প্যাটার্ন, কোন টপিক থেকে কী ধরনের কোশ্চেন আসে। তো এই জন্য প্রিভিয়াস ইয়ার তো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। আর আমাদের কাছে একদম স্বল্প প্রাইসে সম্পূর্ণ বাংলাতে প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন পেয়ে যাবে। তো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484, এই নাম্বারে মেসেজ করো। যদি পিডিএফের ডেমো দেখতে চাও টেলিগ্রামে যেতে পারো বা আমাকে মেসেজ করে বলতে পারো, ঠিক আছে।